দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্বাসকষ্ট বা অ্যাজমা ও তার চিকিৎসা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক 1956 সালের জানুয়ারিতে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ও এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু অ্যাজমা বা শ্বাসকষ্ট কি সেটা তো আমরা হরহামেশা শুনে থাকি বা আমরা জানি। একটু আমি জানতে চাইবো যে শ্বাসকষ্ট কেন হয়? না, শ্বাসকষ্ট আসলে জিনিসটা কিন্তু অত সহজ না, কারণ শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে। হ্যাঁ, এটাই আমাদের আমি সমস্যা। সেজন্যই কারণটাই জানতে চাইছি যে কেন হয়। আমাদের শ্বাসকষ্ট ইজিলি আমাদের চেস্ট রিলেটেড এর একটা সমস্যা, এবং রোগীরা এসে বলবে যে স্যার আমার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু এই শ্বাসকষ্ট আমাদের চেস্টে দুইটা মেইন অর্গান, একটা হলো হার্ট আর একটা হলো লাংস। লাংসের কারণে শ্বাসকষ্ট বেশি হয়, যেরকম অ্যাজমাতে হতে পারে। আবার ক্রনিক ডিজিজ আছে সিওপিডি বলে, সেটাতেও শ্বাসকষ্ট হয়। তার যদি নিউমোনিয়া জাতীয় কোনো অসুখ হয় শ্বাসকষ্ট হয়। যদি তার ওই ফুসফুসের চতুর্দিকে যে ক্যাভিটি থাকে সেখানে যদি পানি আসে, আমরা প্লোরাল এফিউশন বলি, সেখানেও শ্বাসকষ্ট হয়। এটা অনেক কারণ হতে পারে। আবার হার্টের কারণেও শ্বাসকষ্ট হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর বলে, সেটাকে শ্বাসকষ্ট হয়। যদি হার্ট ফেলিউর হয় তাতেও শ্বাসকষ্ট হতে পারে। কাজে শ্বাসকষ্টের অনেক কারণ থাকতে পারে। আমাদের দেশে কমন শ্বাসকষ্ট হলো অ্যাজমা। অ্যাজমাই বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট নিয়ে আসছে। স্যার, আমরা তো শ্বাসকষ্টের কারণগুলো জানলাম। শ্বাসকষ্টের ক্ষেত্রে স্যার এই যে বিভিন্ন কারণ যে আপনি বলেন, এই কারণ অনুযায়ী কি স্যার লক্ষণের হেরফের হতে পারে, বা কি কি লক্ষণ নিয়ে রোগী সাধারণত আসে আপনাদের কাছে? কারণের লক্ষণের হেরফের হতে পারে। যদি শ্বাসকষ্ট বলে আমরা যদি অ্যাজমা সন্দেহ করি, তাহলে এটা অনেক সময় ফ্যামিলিতে রান করে। হয়তো বাবা মা ভাই বোন কারো আছে, তারও শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। অথবা অনেকের সর্দি কাশি হাঁচি তারপরে এগুলি বেশি থাকে, এরাও অনেক সময় শ্বাসকষ্টে ভোগে। কিন্তু শ্বাসকষ্টটা ইপিসোডিক, মানে বারে বারে হবে, কিছুদিন পর পর বারে বারে, অত প্রত্যেক সিজনে হবে। শীতকালে বেশি হয়, অনেকের গরমেও হয়। শরীর ঘামলে, কাপড় চোপড় ভিজলে তখন দেখা যায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অথবা বৃষ্টিতে ভিজলে। তো সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু এটা ঘন ঘন বারে বারে হয়, যে আমরা একটা হিস্ট্রি নেব যে এখন আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে আসলো, আগে তার শ্বাসকষ্ট হয়েছে কিনা, এই ব্যাপারে খবর নিতে হবে। আর যদি অন্যান্য কারণে, যেরকম নিউমোনিয়াতে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে তার সাথে জ্বর থাকবে, অ্যাজমাতে জ্বর থাকে না। আবার যদি হার্ট ফেলিউরের কারণে শ্বাসকষ্ট হয়, তাহলে তার পায়ে পানি থাকতে পারে। এই ধরনের বিভিন্ন আরো অ্যাসোসিয়েটেড যে উপসর্গগুলি থাকে, সেইগুলি দিয়ে আমরা অনেকটা আলাদা করতে পারি যেটা কি ব্রঙ্কিয়াল অ্যাজমার শ্বাসকষ্ট নাকি অন্য কোনো কারণে শ্বাসকষ্ট। আচ্ছা স্যার, শ্বাসকষ্টের ক্ষেত্রে আপনি বললেন যে অ্যাজমা যদি হয়ে থাকে সেক্ষেত্রে পরিবারের থেকে একটা জিনগত একটা ব্যাপার আছে। স্যার, এছাড়া আমি একটু জানতে চাইবো যে এছাড়া কারণগুলো যদি আমি জানতে চাই, সেই ক্ষেত্রে কারণগুলোকে আপনি কি বলবেন? এর বাইরেও হতে পারে, যেরকম বিশেষ করে যারা একটু অ্যালার্জিক হয় তাদেরই হয়ে থাকে, এবং অ্যালার্জি বিশেষ করে যেরকম ফুলের রেণু এতে অ্যালার্জি আছে, অথবা ডাস্ট ধুলাবালি, গাড়ির ধোয়া। এমনি অনেক সময় দেখা যায় রাস্তায় সকালে এই যে সুইপাররা পাতা টাতা কাগজ টাগজ এখানে জড়ো করে আগুন দিয়ে দেয়, এই ধোঁয়াটাও অনেক সময় অনেকের ক্ষতির কারণ হতে পারে। আবার অনেক সময় ঠান্ডা, অনেক সময় গরম, এই সমস্ত বিভিন্ন কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে তৎক্ষণাৎ আপনি রোগীকে কি পরামর্শ দেবেন? শ্বাসকষ্ট শুরু হলে আসলে শ্বাসকষ্ট তো যে কোনো সময় যে কোনো অবস্থায় হতে পারে, এটাই সমস্যা। কারণ অনেক সময় দেখা গেলো রাত্রে 3টা-4টার সময় তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আশপাশে কোনো ডাক্তার নাই, অথবা কোনো জায়গায় কোনো সেন্টার খোলাও নেই। যদি হাসপাতালে যাইতে পারে তাহলে ভালো। শ্বাসকষ্টটা আসলে আমরা তার তীব্রতা দেখে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা কি অল্প না বেশি শ্বাসকষ্ট, না খুবই শ্বাসকষ্ট, সে দম ফেলতে পারতেছে না, সোয়েটিং হচ্ছে, এখনই যায় অবস্থা, এরকম হতে পারে। তো যদি সিভিয়ার শ্বাসকষ্ট হয় তখন চিকিৎসাটা আমাদের নেবুলাইজেশন, এখন অনেক ভালো চিকিৎসা আছে, নেবুলাইজেশন দিয়ে যদি আমরা ড্রাগ একটাই সলবোটামল, এটা খাওয়া যায়, ইনহেলার নেওয়া যায়, আবার নেবুলাইজেশন করা যায়।
যদি তীব্র আকারে সে প্রেজেন্ট করে আমাদের কাছে, তাহলে নেবুলাইজেশনের ব্যবস্থা করতে হবে, আচ্ছা। যার হাসপাতালে ভর্তি করতে হবে, অথবা যদি হাসপাতালে ইমার্জেন্সিতে আসে তাকে নেবুলাইজ দিয়ে চেষ্টা করতে হবে তার শ্বাসকষ্টটা কমানোর জন্য। আচ্ছা। আর যদি দেখা যায় না এত বেশি শ্বাসকষ্ট তার নাই, শ্বাসকষ্ট আছে, সে চলাফেরাও করতেছে, কাজকর্ম, সেই রকম ক্ষেত্রে আমরা দেখবো যে তাকে নেবুলাইজ দেয়া, যে নেবুলাইজার দিলে নেবুলাইজার দিয়ে সে 2 বার 3 বার দিনে 4 বার নিল, আচ্ছা। কিন্তু তার কাজকর্ম, ক্লাস, স্কুল সবই তার চললো, এরকম হতে পারে। আচ্ছা। আর যদি খুবই কম হয় তখন আমরা তাকে চেষ্টা করি, আমাদের দেশে অনেকে প্রাথমিক অবস্থায় নেবুলাইজার নিতে চায় না, মনে করে যে আমার ওষুধটা খুব কঠিন হয়ে গেছে। খুব ভীতির একটা কাজ করে, যেহেতু এটা আসলে নেবুলাইজেশনে কিন্তু ভালো, এখানে ওষুধের পরিমাণ কম, তার সাইড ইফেক্ট কম হবে, ডাইরেক্ট যা অ্যাকশন হবে ভালো। তো তাদেরকে আমরা অনেক সময় ট্যাবলেট দিয়ে চিকিৎসা করে থাকি, যারা ভয় পায়, যারা নেবুলাইজেশন নিতে চান না। সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা এই ট্যাবলেটও আছে, আমরা ট্যাবলেট দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি। আচ্ছা। কাজে 3 স্তরে করতে হবে, ট্যাবলেট দিয়ে করতে হবে, নেবুলাইজেশন দিতে হবে, সিভিয়ার ক্ষেত্রে তাকে করতে হবে। আচ্ছা স্যার, এই তো গেল তো চিকিৎসা সম্পর্কে জানলাম। স্যার আমি একটু জানতে চাইবো যে যে অ্যাজমা বা শ্বাসকষ্ট যেহেতু অন্যান্য কারণগুলো তো হতে পারে, তো অ্যাজমা ছাড়াও অন্যান্য যে কারণগুলো, সেই ক্ষেত্রে চিকিৎসার কি সুযোগ আছে, বা সেই ক্ষেত্রে না, সেই ক্ষেত্রে চিকিৎসা ভালো আছে, তখন একটু যে আমাদের তো কনফার্ম না হয়ে চিকিৎসা দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নিতে হবে। আমরা যদি একটা চেস্ট এক্সরে করি, কিংবা একটা ব্লাড পরীক্ষা করি, কিংবা হার্টের একটা ইসিজি করি, কিংবা ইকো করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কি নিউমোনিয়া, নাকি ব্রঙ্কিয়াল অ্যাজমা, নাকি হার্ট ফেলিউর। তো ডায়াগনোসিস কিছু পরীক্ষা নিরীক্ষা করলে আমরা ডায়াগনোসিস করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা অন্য ডিজিজ যদি হয়ে থাকে তাহলে সেগুলির চিকিৎসা দিতে হবে। এরকম নিউমোনিয়া যদি হয়, শ্বাসকষ্টের ওষুধ দিতে হবে, প্লাস তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে তার নিউমোনিয়াও ভালো করতে হবে। আচ্ছা। হার্ট ফেলিউর যদি হয়, তার বেশি পানি জমা থাকে, তাহলে তার শ্বাসকষ্টের সাথে পানিটা যাতে চলে যায় সেজন্য তাকে ডায়াবেটিক ইউজ করতে হবে। এইভাবে আমরা বিভিন্ন রোগের বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু সর্বোপরি শ্বাসকষ্টের ক্ষেত্রে নেবুলাইজেশন নিতে আপনি রোগীদেরকে বলছেন যদি সিভিয়ার হয়। অনেকের আমাদের দেশে অনেকেরই আর্থিক অবস্থা ভালো, তারা ইচ্ছা করলে নেবুলাইজেশন মেশিন এটা বাসায় রাখতে পারে। আচ্ছা। কিনে রাখলে যেরকম রাত্রে 3টা হলে কি করবে, নিজেই নেবুলাইজেশন মেশিন দিয়ে নেবুলাইজ করে নিবে। আচ্ছা। আর ইনহেলার যারা ব্যবহার করে তাদেরও ইনহেলার সাথে রাখা উচিত। হয়তো মেয়েরা হলে ভ্যানিটি ব্যাগে রাখলো, ছেলেরা হলে পকেটে রাখলো, কারণ যে কোনো সময় তো তার শ্বাসকষ্ট হতে পারে, তখন ইনহেলার চাপ দিয়ে 2 চাপ নিয়ে নিলে সে আবার কিছুটা আরাম বোধ করবে, তারপর বাসায় গিয়ে বাকি চিকিৎসা করবে। আচ্ছা স্যার, এই যে ইনহেলার বা নেবুলাইজেশন, এই চিকিৎসাগুলো নেয়ার পরে কি কোনো সতর্কতা অবলম্বন করতে হয়? সেটা তো টেম্পোরারি চিকিৎসা, নেবুলাইজেশন দিয়ে আপনার শ্বাসকষ্টটা কমে গেল, কিন্তু আপনাকে তো পরবর্তী সময়ে চিকিৎসা দিতে হবে। চিকিৎসা ইউজুয়ালি যে ইপিসিডিক ফর্ম যেগুলি মানে হঠাৎ করে হলো, এগুলি শ্বাসকষ্ট কমলে পরে দেখা যায় যে আরো দীর্ঘদিন সে ভালো আছে। আচ্ছা। কিন্তু যখন শ্বাসকষ্টটা ক্রনিক হয়ে যাবে, যে সবসময় তার অল্প অল্প আছে, তখন তার রেগুলার দীর্ঘমেয়াদী ওষুধ ব্যবহার করতে হবে। আমাদের দেশে আরো নতুন নতুন ওষুধ আছে, যেরকম মন্টিলোকাস্ট, এটা দীর্ঘদিন ব্যবহার করলে সেই শ্বাসকষ্ট থেকে মানে একটু রেহাই পাবে। কাজে এরকম যদি ক্রনিক হয়ে যায়, অথবা বারে বারে ডিউরেশন কম, ঘন ঘন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ ড্রাগ দিয়ে দেবো যাতে তার এপিসোডটা কম হয়। 2টা প্রিভেন্টিভ ড্রাগ আমরা ইউজ করি ইউজুয়ালি। একটা হলো স্টেরয়েড ইনহেলার করলে 2 পাপ 2 বার নিল, তাহলে আর তার বেশি অ্যাটাকটা হলো না। অথবা আমরা মন্টিলোকাস্ট ট্যাবলেট দিয়ে একটা 10 মিলিগ্রাম, এটা যদি সে খেতে থাকে তাহলে তার এই এপিসোডটা কম হবে কিংবা হবে না। আচ্ছা স্যার, এই যে আপনি বলেন যে প্রিভেন্টিভ ড্রাগ দেওয়ার যে ব্যাপারগুলো, বা যে হবে না, এই যে একটা আসার কথা, স্যার শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় যে শ্বাসকষ্ট বহুদিন ধরে তারা ভুগছে, তো স্যার সেই সব ক্রনিক রোগীরা যখন আপনাদের কাছে আসছে, সেই ক্ষেত্রে চিকিৎসার পরবর্তীতে তাদের আপনারা কেমন ফলাফল পাচ্ছেন, বা সেই ক্ষেত্রে অসুখ যখন দীর্ঘদিন চলতে থাকে, অসুখেরও তো বয়স আছে, অসুখের যখন বয়স বাড়তে থাকে তখন তার সিভিয়ারিটি বাড়তে থাকে। আচ্ছা। এখন যাদের অনেক দিন হয়ে গেছে, 15 বছর 20 বছর 25 বছরের রোগী তো আছে, তারা ওষুধ নিয়ে ভালো হচ্ছে, কিন্তু শেষের দিকে তাদের কমপ্লিকেশন দেখা দিতে পারে। দীর্ঘদিন কাশতে 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 অনেক সময় লাংস হয়তো একটু ফোটা হয়ে যেতে পারে, তখন তার নিউমোথোরাক্স ডেভেলপ করবে, সিভিয়ার, তার শ্বাস নিতে পারবে না, আবার শ্বাসকষ্ট বাড়তে বাড়তে এমন অবস্থায় যাবে যে সে কথাই বলতে পারতেছে না,
আচ্ছা শ্বাসও নিতে পারতেছে না। আচ্ছা এরকম সিভিয়ার ক্ষেত্রে দীর্ঘদিন থেকে যদি সে ভুগতে থাকে, সেগুলিকে আমরা আসলে হসপিটালাইজ করি, হসপিটালে চিকিৎসা দেওয়াই ভালো। আচ্ছা ক্রনিক দীর্ঘদিনের ভোগার পরে যদি সে এরকম সিভিয়ার ম্যানিফেস্টেশন নিয়ে আসে, সেক্ষেত্রে হাসপাতালে সেগুলি ভর্তি হতে হাসপাতালে হবে, ভর্তি করে তারপর চিকিৎসা করলে চিকিৎসা ভালো। নিতে হবে। তখন আমরা নেবুলাইজ দেওয়া হোক অথবা ইনজেক্টেবল ড্রাগ দিয়ে কমলে আস্তে আস্তে তাকে নর্মালে এনে যে তারপরে? চিকিৎসাতে সে নর্মাল থাকবে সেই চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠাতে হবে। পাঠাতে হবে। আচ্ছা আর হলো যদি অল্প অল্প থাকে তাহলে তাকে নেবুলাইজার ইউজ করে অথবা এই ইনহেলার ইউজ করে তাকে করলে ভালো থাকতে হবে। ভালো থাকছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম শ্বাসকষ্ট ও তার চিকিৎসা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো সিকোয়েন্সের 9 নম্বর মুভমেন্টটা। এটাকে আমরা বলি হচ্ছে সিটেড ওয়ারিয়ার পোজ। ইয়োগাতে ওয়ারিয়ার পোজটা খুব কমন, কিন্তু যেহেতু এটা হিলিংয়ের জন্য আমরা দেখানো হচ্ছে, যেটা আমরা সিটেড পজিশনে করছি, যাতে আপনার লোয়ার ব্যাকে কোনো রকম মানে স্ট্রেস যাতে না পড়ে, প্রেশার যাতে না পড়ে, একটু মডিফাইডভাবে। কারণ আমরা সব বারবারই বলছি দিস ইজ নট ফর মানে একটা যে ইয়োগা করে যে এক্সট্রা ফ্লেক্সিবিলিটি যে বাড়াবো তা কিন্তু না। এটা আমরা করছি, আমরা যে রিজনটা হচ্ছে যাতে আপনার লোয়ার ব্যাকে হিলিং প্রসেসটা খুব হয়, তাড়াতাড়ি হয়। এখন আমরা দেখাবো যে কীভাবে মডিফাইড ওয়েতে ওয়ারিয়ার পোজটাকে করে আপনার লোয়ার ব্যাকটাকে হিল করা যায়। ওকে, রেডি? ইয়েস, ওকে। এই অবস্থায় থাকবেন নিলিং পজিশনে। ওকে, ওয়ান লেগ ফ্রন্ট, ইয়েস। পায়ের উপর 2 হাত থাকবে। ওকে, নাও স্ট্রেচড আউট, ব্রিথ ইন, ইয়েস। খেয়াল রাখবেন স্পাইন স্ট্রেট, আপনার থাইতে কিন্তু প্রেশার পড়ছে সামনে পিছে 2 দিক দিয়েই। ওকে ওকে, গো। ওকে, ব্রিথ ইন, ইয়েস, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এখন খেয়াল করবেন কি করছে, ব্রিথ ইন। ওকে, এই অবস্থায় স্ট্রেচ অবস্থায় থাকবে। এখন একটা হাত নেমে যাবে। ওকে, আপ, ব্রিথ আউট। এখন কিন্তু আর কোনো মুভমেন্ট হচ্ছে না হাত ছাড়া। ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট। তার মানে কি আমরা লোয়ার ব্যাকটাকে প্রেশার তো রাখছি, এর সাথে যে জিনিসটা করছি আপার হ্যান্ড মুভমেন্টের মাধ্যমে এক্সট্রা প্রেশার দিচ্ছি লোয়ার ব্যাকে, এবং আপার ব্যাকটাও আস্তে আস্তে আমরা ইনভলভ করাচ্ছি। ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওকে, চেঞ্জ দ্য লেগ। ওকে, সেম মুভমেন্ট। ওকে, প্রথমে ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। ওকে, নাও স্টপ হিয়ার। এখন হাতের মুভমেন্টটা থাকবে। ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওকে, রিল্যাক্স। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে মডিফাইড ওয়ারিয়ার পোজ। এটাকে আমরা প্রথম দিকে আমরা যেটা করলাম, আমরা প্রথমে প্রেশারটা দিলাম হচ্ছে লোয়ার ব্যাক, হিপস, অ্যাবডাক্টার্স মাসল, থাই মাসলস, এগুলোকে। পরবর্তীতে আমরা একই মুভমেন্টের মাধ্যমে আমরা একটু করলাম, মানে অ্যাক্টিভেট করলাম হচ্ছে আপনার আপার ব্যাকটাকে, যাতে আপনার নেক মাসল এবং স্ট্যাবিলাইজার যে মানে শোল্ডারের আশেপাশে যে স্ট্যাবিলাইজার মাসলগুলো থাকে, এগুলো আস্তে আস্তে কীভাবে আমরা হিল করতে পারি। তো দিস ইজ এ মোর অ্যাডভান্স মুভমেন্ট। এই জন্য আমরা বলছি সিরিয়ালি এই এক্সারসাইজে আমরা আসবো, কারণ গ্র্যাজুয়ালি মানে আমরা যেটা চলে যাবো উইল গো মোর হার্ডার এক্সারসাইজ, যাতে আপনার লোয়ার ব্যাক এবং টোটাল স্পাইন যাতে মোর অ্যাক্টিভ হয়। প্রিয় দর্শক, পেয়ারা আমাদের সবার খুব পছন্দের একটি ফল। পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। উচ্চ আঁশ সমৃদ্ধ আরেকটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছর পেয়ারা টুকটাক কিছু না কিছু পরিমাণে পাওয়া যায়। এই পেয়ারা কাঁচা বা পাকা, অর্থাৎ রঙিন যে পেয়ারাটা পাওয়া যায় সেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ একটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা লো কোলেস্ট্রল একটি ফ্রুট, যাতে কোলেস্ট্রলের পরিমাণ নাই বললেই চলে। এটি উচ্চ আঁশ সমৃদ্ধ, যা কোলন ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী উপাদানকে বডিতে বৃদ্ধি করে। পেয়ারায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পনিফেলন, তারপর হচ্ছে ফ্ল্যাভিনয়েড, ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 225
মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা কোলন ক্যান্সার, কনস্টিপেশন এগুলো প্রতিরোধ করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, সেটা তো আগেই বলেছি। এছাড়াও এর বিদ্যমান অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সেগুলো লাংসের সুস্থতা বজায় রাখে, ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পেয়ারা খেলে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ উপাদানগুলো আপনারা বডিতে পাচ্ছেন, যেগুলো বডি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। বর্ষায় বাইরে বের হওয়ার সময় সিনথেটিক কাপড় পরার অভ্যাস করতে পারেন। এতে কোনো কারণে ভিজে গেলেও তা দ্রুত শুকিয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। জয়েন্ট পেইনের মধ্যে সবচেয়ে যেটা বেশি হয় সেটা হচ্ছে আপনার ওয়েট বিয়ারিং, সেটা হলো হাঁটুটার মধ্যে সবচেয়ে বেশি হয়, যেহেতু এটা ওয়েট বিয়ার করে এবং এটার সবচেয়ে বেশি আমাদের অ্যাবিউজ হয়। আমরা এটাকে ওয়েট বিয়ারিং মানে সারা শরীরের ওজনটাকে সে বহন করছে পুরো শরীরটা। এবং সেকেন্ড যেগুলিতে হয় তখন মাল্টিপল জয়েন্টগুলিতে ছোটোখাটো যে জয়েন্টগুলি হয়, এবং আরেকটা আপনি দেখবেন যেটা ডায়াবেটিস রোগীদের অনেক বেশি হয়, অন্য সেটা হলো ফ্রোজেন শোল্ডার বলি আমরা, শোল্ডার জয়েন্টের পেইনগুলি হয়। এই তিনটা হচ্ছে সবচেয়ে কমন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।